ক্লাস 12 স্টুডেন্টরা বায়োলজিক্যাল সায়েন্সের ইউনিট 2 অর্থাৎ জেনেটিক্স অ্যান্ড ইভলিউশনের হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন এই অংশটা আমরা পড়ছিলাম। আমাদের আজকের ক্লাসের বিষয় পলিজেনিক ইনহেরিটেন্স। আমরা জানি যে জীবদেহে সাধারণভাবে একটা জিন একটা ফিনোটাইপিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে থাকে। যদিও আগের দিনের ক্লাসে আমরা এরকম বেশ কিছু উদাহরণ দেখেছি যেখানে আমরা দেখেছি যে একটা জিন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে, যেমন সিকেল সেল অ্যানিমিয়ার জন্য দায়ী জিন বা ফিনাইল কিটোনিউরিয়ার জন্য দায়ী জিন, যে ঘটনাটাকে আমরা প্লিওট্রপি বলেছিলাম। আজকের ক্লাসে আমরা এমন কিছু বৈশিষ্ট্য সম্পর্কে পড়ব যেগুলো একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ একটা বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং এই বৈশিষ্ট্যগুলোর যে বংশানুসরণ সেটাকেই বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। এবং এই যে একাধিক জিন যখন একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তখন সেই জিনগুলোকে বলা হয় পলিজিন। মেন্ডেলের তত্ত্ব অনুযায়ী বা মেন্ডেলের মতবাদ অনুযায়ী জানি যে কোনো একটা নির্দিষ্ট ফিনোটাইপিক বৈশিষ্ট্য জীবের সেটা একটাই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং সেই জিনের দুটো অ্যালিল থাকে, যেই দুটো অ্যালিল সেই চরিত্রের অন্তর্গত দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য দায়ী। যদি আমরা উদাহরণ দেখে নিই, যে ধরো মটর ফুল এই বৈশিষ্ট্যটা বা এই চরিত্রটা একটাই জিন নিয়ন্ত্রণ করে, এবং এই জিনের অন্তর্গত দুটো অ্যালিল থাকে, একটা অ্যালিল এই বেগুনি রঙের জন্য দায়ী এবং আরেকটা অ্যালিল সাদা রঙের জন্য দায়ী। তাহলে এই মটর ফুলের দুটো রং হয় বেগুনি নয় সাদা, এবং দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে প্রকাশ করছে একটা জিনেরই অন্তর্গত দুটো অ্যালিল। একই রকম ভাবে মটর বীজের আকার যদি ধরি তাহলে সেটাও একটাই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং সেটার যে দুটো অ্যালিল থাকে সেই একটা অ্যালিল এই গোল আকারের জন্য দায়ী এবং আরেকটা অ্যালিল এই কুঞ্চিত আকারের জন্য দায়ী। তাহলে এখানে দেখো শুধুমাত্র একটা চরিত্রের অন্তর্গত দুটো ফিনোটাইপিক বৈশিষ্ট্যই দেখতে পাওয়া যাচ্ছে, এবং যেটা একদম পরস্পরের বিপরীত। এই ধরনের যে ভ্যারিয়েশন ফিনোটাইপিক বৈশিষ্ট্যের, সেটাকে আমরা বলছি ডিসক্রিট ভ্যারিয়েশন। এটা বলার কারণ হচ্ছে যে প্রকৃতিতে আমরা কিন্তু এই ডিসক্রিট ভ্যারিয়েশন মানে মেন্ডেল যতগুলো বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন সবগুলোর ক্ষেত্রে আমরা এরকম ডিসক্রিট ভ্যারিয়েশন দেখেছি, কিন্তু প্রকৃতিতে কিন্তু এমন অনেক বৈশিষ্ট্য আছে যেখানে আমরা কন্টিনিউয়াস ভ্যারিয়েশন দেখতে পাই। কন্টিনিউয়াস ভ্যারিয়েশন মানে যদি একটা উদাহরণের সাহায্যে বলি, যেমন ধরো আমাদের উচ্চতা, মানুষের উচ্চতার ক্ষেত্রে আমরা এই উচ্চতার ক্ষেত্রে বিভিন্ন ফিনোটাইপ দেখতে পাই, এবং মানুষের উচ্চতা পৃথিবীতে যে শর্টেস্ট পার্সন আছে তার উচ্চতা থেকে যিনি টলেস্ট পার্সন আছেন তার উচ্চতা পর্যন্ত, উচ্চতার মধ্যবর্তী যে কোনো উচ্চতার মানুষ আমরা পেতে পারি। যদি আমরা এই ছবিটার ক্ষেত্রে দেখি, ধরো এখানে এর উচ্চতা হচ্ছে সব থেকে কম এবং এর উচ্চতা হচ্ছে সব থেকে বেশি, এবং বাকি যে যাদের উচ্চতা আমরা দেখতে পাচ্ছি সেই উচ্চতাগুলো কিন্তু এই মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুর মাঝখানে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা ফিনোটাইপের রেঞ্জ দেখতে পাচ্ছি যেটা একটা মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে বিস্তৃত থাকে। এই ধরনের ভ্যারিয়েশনকে আমরা বলি কন্টিনিউয়াস ভ্যারিয়েশন, যেখানে একটা চরিত্রের অন্তর্গত আমরা অনেকগুলো ফিনোটাইপ দেখতে পাই, এবং যেই ফিনোটাইপগুলোর মধ্যে পার্থক্য কিন্তু খুব সামান্য হয়ে থাকে। এরকম ধরো কন্টিনিউয়াস ভেরিয়েশন দেখতে পাওয়া যায় মানুষের ওজনের ক্ষেত্রে, আমাদের ওজনের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ভ্যারিয়েশন দেখতে পাই, বডি শেপের ক্ষেত্রে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়, বা ব্লাড প্রেশারের ক্ষেত্রে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়, আমাদের যে ত্বকের রং সেক্ষেত্রে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়। এখানে দেখো এখানে ম্যাক্সিমাম ডার্ক হচ্ছে এটা, এবং মিনিমাম ডার্ক মানে কালার সব থেকে হালকা হচ্ছে এখানে, তাহলে এটা ম্যাক্সিমাম বলতে পারছি ডার্ক এবং এটা মিনিমাম। তাহলে এই দুটো ভ্যালুর মাঝখানে বাকি ফিনোটাইপগুলো রয়েছে, একটা রেঞ্জ রয়েছে, সেই জন্য এটাকেও আমরা বলছি কন্টিনিউয়াস ভ্যারিয়েশন। এই কন্টিনিউয়াস ভ্যারিয়েশন যে বৈশিষ্ট্যগুলোতে দেখা যায় সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু মেজারেবল ট্রেট, যেগুলোকে আমরা কিন্তু মেজার করতে পারি, মানে মাপতে পারি, মানে পরিমাণগতভাবে প্রকাশ করতে পারি। তোমরা জানো যে উচ্চতাকে তো আমরা অবশ্যই মাপতে পারি, ওজন মাপতে পারি, ব্লাড প্রেশার মাপতে পারি, এগুলো তো জানোই।
আমরা স্কিন টোনটাকেও কিন্তু মাপতে পারি, কারণ আমাদের এই যে স্কিন টোন, আমাদের স্কিন কালার, সেটার জন্য দায়ী যে পিগমেন্ট সেটা হচ্ছে মেলানিন। এবার মেলানিনের পরিমাণের উপর নির্ভর করে কিন্তু আমাদের স্কিন টোন নির্ভর করে। মেলানিনের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমাদের স্কিনের রং গাঢ় হয়, আর মেলানিনের পরিমাণ যত কম হয় আমাদের স্কিনের রং তত হালকা হতে থাকে। তাহলে এই যে এখানে ডিফারেন্ট স্কিন টোন আমরা দেখতে পাচ্ছি, সেটা কিসের জন্য? সেটা মেলানিনের পরিমাণের পার্থক্যের জন্য। তাহলে এটাকেও আমরা মেলানিনের পরিমাণের সাহায্যে এটাকেও আমরা পরিমাণগতভাবে বা কোয়ান্টিটেটিভলি এটাকে আমরা প্রকাশ করতে পারছি। তাহলে যেহেতু এই ট্রেডগুলোকে আমরা মাপতে পারি, মেজার করতে পারি বা কোয়ান্টিটেটিভলি প্রকাশ করতে পারি, সেই জন্য এই ট্রেডগুলোকে বলা হয় কোয়ান্টিটেটিভ ট্রেড। এবং এই দেখা গেছে যে এই কোয়ান্টিটেটিভ ট্রেডগুলো সাধারণভাবে একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ এই কোয়ান্টিটেটিভ ট্রেডগুলো পলিজেনিক ইনহেরিটেন্স দেখায়, সেই জন্য পলিজেনিক ইনহেরিটেন্সকে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সও বলা হয়। এছাড়াও এই ধরনের বৈশিষ্ট্যগুলোর উপরে জিন ছাড়াও পরিবেশের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকে। অর্থাৎ মানুষের উচ্চতা বা ওজন, এক্ষেত্রে জিন ছাড়াও পরিবেশগত ফ্যাক্টরও বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও এটার উপর প্রভাব বিস্তার করে। কারণ তোমরা জানো যে আমাদের ছোটবেলায় নিউট্রিশন মানে পুষ্টি কিরকম হয়েছে তার উপর নির্ভর করে উচ্চতা নির্ভর করে, বা আমাদের ওজনও আমরা কি ধরনের খাবার খাচ্ছি সেই তার উপরে নির্ভর করে। কাজেই শুধুমাত্র যে জিন নিয়ন্ত্রণ করে এই বৈশিষ্ট্যগুলোকে তা নয়, তার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, তার যথেষ্ট প্রভাব থাকে। সেই জন্য যেহেতু এই পলিজেনিক ইনহেরিটেন্স দেখায় যে বৈশিষ্ট্যগুলো, তার উপর যেহেতু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরেরও প্রভাব থাকছে, সেই জন্য একাধিক ফ্যাক্টর এটাকে নিয়ন্ত্রণ করছে, সেই জন্য পলিজেনিক ইনহেরিটেন্সকে মাল্টিপল ফ্যাক্টর ইনহেরিটেন্সও বলা হয়ে থাকে। এই যে কোনো বৈশিষ্ট্য যে একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা প্রথম দেখিয়েছিলেন নিলসন এল, হারমান নিলসন এল। তিনি গম গাছের উপর পরীক্ষা করেছিলেন এবং তিনি যে বৈশিষ্ট্যটা একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে বলেছিলেন, সেটা হচ্ছে যে গম দানার রং। গম দানার বিভিন্ন রকম রং দেখতে পাওয়া যায়। নিলসন এল যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা গাঢ় লাল বর্ণের গমদানা যুক্ত গাছের সঙ্গে একটা সাদা রঙের গমদানা যুক্ত গাছের সংকরায়ন ঘটান, এবং সেক্ষেত্রে F1 জনুতে তিনি মাঝারি লাল বর্ণের গমদানা যুক্ত গাছ পান। তো এই ঘটনাটাকে কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্স দিয়েও ব্যাখ্যা করা যায়, তাই তো? এই রেজাল্টটাকে ইনকমপ্লিট ডমিনেন্স দিয়েও, অসম্পূর্ণ প্রকটতা দিয়েও ব্যাখ্যা করা যায়, কারণ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রেও এই রেজাল্টই আসার কথা। ডার্ক রেডের সঙ্গে যদি হোয়াইট কালারের গম দানার সংকরায়ন ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে এরকম একটা মাঝামাঝি লাল বর্ণের গম দানা যুক্ত গাছই পাওয়ার কথা। কাজেই এই ঘটনাটাকে অসম্পূর্ণ প্রকটতা দিয়েও ব্যাখ্যা করা যেত। কিন্তু যদি এটা অসম্পূর্ণ প্রকটতা হতো, তাহলে F1 জনুতে যে এই মাঝারি লাল রঙের গমদানা যুক্ত যে গাছ পাওয়া গেছে, তাদের মধ্যে সংকরায়ন ঘটালে F2 জনুতে এই 3 রকম ফিনোটাইপ পাওয়া যেত। কিন্তু নিলসন এল যখন এই F1 জনুতে প্রাপ্ত গম গাছগুলোর স্বনিষেক ঘটান, তখন তিনি F2 জনুতে 7 রকম ফেনোটাইপ যুক্ত গম গাছ পান, এবং যেখানে গম দানার রংটা সাদা ছাড়াও বিভিন্ন ধরনের লাল রং বিশিষ্ট ছিল। গম দানার রংটা বিভিন্ন রকমের লাল, বিভিন্ন শেডের লাল, এবং এদের যে রেশিওটা ছিল সেটা ছিল 1:6:15:20:15:6:1, অর্থাৎ যেটা ধরো একদম গাঢ় লাল এবং একদম সাদা, মানে যে দুটো একদম এক্সট্রিম কন্ডিশন দেখাচ্ছে ফিনোটাইপে, সেই দুটোর ফ্রিকোয়েন্সি সব থেকে কম, আর যেটা একদম মাঝামাঝি যে ফিনোটাইপটা, তার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। তাহলে এই যে F2 তে যে রেজাল্টটা পেলেন নিলসন এল, সেটার তার সেই ফিনোটাইপ দেখে এবং তার সেগ্রিগেটিং রেশিও দেখে তিনি যে এক্সপ্ল্যানেশন দিলেন,
সেই এক্সপ্লানেশনটা হলো তিনি বললেন যে এই গমদানার যে রংটা সেটা তিনটে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টিং জিন নিয়ন্ত্রণ করছে। ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টিং জিন কাকে বলে তোমরা জানো? যখন একটা জিনের বংশানুসরণ যখন অন্য জিন দ্বারা প্রভাবিত হয় না, তখন সেটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টিং জিন। তাহলে বলছেন যে এরকম তিনটে জিন গমদানার রংটাকে নিয়ন্ত্রণ করছে। আরো কি বললেন? বললেন যে এই প্রত্যেকটা জিনের দুটো করে অ্যালিল থাকে। মানে ধরো জিনগুলো যদি এ বি এবং সি হয়, তাহলে এ জিনের ক্যাপিটাল এ এবং স্মল এ অ্যালিল আছে, বি জিনের ক্যাপিটাল বি এবং স্মল বি অ্যালিল আছে, এবং সি জিনের ক্যাপিটাল সি এবং স্মল সি অ্যালিল আছে। এবং এই প্রত্যেকটা জিনের যে দুটো করে অ্যালিল আছে, সেই দুটো অ্যালিলের মধ্যে একটা করে অ্যালিল লাল রঙের জন্য দায়ী এবং একটা করে অ্যালিল সাদা রঙের জন্য দায়ী। অর্থাৎ লাল রংটা হবে কেন? পিগমেন্ট তৈরির জন্য, লাল পিগমেন্ট তৈরির জন্য। তার মানে একটা করে অ্যালিল, প্রত্যেকটা যে জিনের দুটো অ্যালিল রয়েছে তার মধ্যে একটা অ্যালিল লাল রেড পিগমেন্ট তৈরি করবে এবং আরেকটা অ্যালিল কোনো পিগমেন্ট তৈরি করবে না, সেই জন্যই সেটা সাদা রঙের জন্য দায়ী অ্যালিল হবে। অর্থাৎ কিনা এক্ষেত্রে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি লাল পিগমেন্ট তৈরি করে, আর স্মল এ, স্মল বি এবং স্মল সি কোনো পিগমেন্ট তৈরি করে না। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বললেন যে এই ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি যে অ্যালিল, সেই অ্যালিলগুলো কিন্তু যথাক্রমে স্মল এ, স্মল বি এবং স্মল সি অ্যালিলের উপর সম্পূর্ণরূপে প্রকট নয়, তারা অসম্পূর্ণরূপে প্রকট বা ইনকমপ্লিট ডমিনেন্স দেখায়। সেই জন্য এ, বি এবং সি অ্যালিলকে তিনি ডমিনেন্ট অ্যালিল না বলে বলেন সেমি ডমিনেন্ট অ্যালিল, কারণ এই এ, বি, সি অসম্পূর্ণ প্রকটতা দেখায়, সম্পূর্ণ কমপ্লিট ডমিনেন্স দেখায় না। তার কারণ হচ্ছে, যদি দেখো এখানে যদি ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি স্মল এ, স্মল বি, স্মল সির উপর সম্পূর্ণরূপে প্রকট হতো, তাহলে F1 জনুতে কিন্তু এইরকম গাঢ় লাল দানাযুক্তই, গম দানাযুক্তই গাছ পাওয়া যেত, তাই না? কখনোই কিন্তু এরকম একটা মাঝামাঝি লাল বর্ণের গম দানা পাওয়া যেত না। কাজেই সেই কারণেই বললেন যে এই ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি কিন্তু সেমি ডমিনেন্ট, এরা ডমিনেন্ট নয়। এছাড়াও আর কি বললেন? আর বললেন যে এখানে F2 জেনারেশনে যে এই যে বিভিন্ন কালারের ইন্টেন্সিটির যে পার্থক্য দেখা যাচ্ছে, লাল রঙের গাঢ়ত্বের যে পার্থক্য দেখা যাচ্ছে, সেই যে বিভিন্ন গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বটা নির্ভর করছে ডমিনেন্ট বা সেমি ডমিনেন্ট অ্যালিলের সংখ্যার উপর। জিনোটাইপে ডমিনেন্ট অ্যালিল কটা আছে তার উপর নির্ভর করছে যে এই রঙের গাঢ়ত্বটা কি হবে, কালারের ইন্টেন্সিটিটা কি হবে, এটাও বললেন। ধরো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি প্রত্যেকেই এক্স অ্যামাউন্ট অফ রেড পিগমেন্ট তৈরি করে। তাহলে যখন এই ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সিটা হোমোজাইগাস অবস্থায় থাকবে, তখন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রেড পিগমেন্ট তৈরি করবে, যেটা 6x অ্যামাউন্ট, তাই তো? তাহলে সেক্ষেত্রে একদম গাঢ় লাল হবে ফিনোটাইপটা, যেটা তিনি নিয়েছিলেন P1 জনুতে, এই যে ডার্ক রেড। তাহলে সেক্ষেত্রে পিগমেন্ট সব থেকে বেশি তৈরি হয়েছে। এবং যদি কোনো ডমিনেন্ট অ্যালিল না থাকে, অর্থাৎ স্মল এ, স্মল বি, স্মল সি এটা যখন হোমোজাইগাস অবস্থায় থাকবে, তখন কোনো রেড পিগমেন্ট তৈরি হবে না, তাহলে সেক্ষেত্রে ফিনোটাইপটা সাদা হবে, তাই তো? তাহলে তিনি যে দুটো পি জনুতে যে দুটো ফিনোটাইপ নিয়েছিলেন, সেই দুটোর জিনোটাইপ কি ছিল তাহলে? একটা ছিল যেটা গাঢ় লাল নিয়েছিলেন, তার ফিনোটাইপ ছিল, তার জিনোটাইপ ছিল ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি। আর যেটা সাদা নিয়েছিলেন সেটার জিনোটাইপ ছিল স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল বি, স্মল সি, স্মল সি। তাহলে এর থেকে গ্যামেট তৈরি হবে এই দুটো, এর থেকে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি গ্যামেট হবে, এখান থেকে স্মল এ, স্মল বি, স্মল সি গ্যামেট। এবং এগুলো যখন নিষেক ঘটিয়ে F1 জনুতে যে অপত্য তৈরি হবে, তাহলে যে মাঝারি লাল বর্ণের অপত্য তৈরি হয়েছিল তার জিনোটাইপ তাহলে কি ছিল না? ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি। মানে তিনটে অ্যালিলের জন্য এটা হেটেরোজাইগাস,
তাই তো? অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দেখো ডমিন্যান্ট অ্যালিলের সংখ্যা 3টে, মানে 50% অ্যালিল হচ্ছে ডমিন্যান্ট। তাহলে এক্ষেত্রে পিগমেন্ট কতটা তৈরি হচ্ছে? 3x অ্যামাউন্ট অফ পিগমেন্ট তৈরি হচ্ছে, যেখানে এই জনিত্রী জনুতে যেটা গাঢ় লাল বর্ণ নেওয়া হয়েছিল সেটার পিগমেন্টের অ্যামাউন্ট ছিল 6x। তাহলে যেহেতু পিগমেন্টের পরিমাণ কম সেই জন্য ইন্টেন্সিটিও কম, সেই জন্য এটা একটা মাঝারি লাল বর্ণ হয়েছে, গাঢ় লাল হয়নি। এবং নেলসন কি বলেছিলেন যে 3টে জিন যারা নিয়ন্ত্রণ করে তারা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টিং জিন, তাই তো? কাজেই একটা জিনের অ্যালিলগুলোর যে সেগ্রিগেশন সেটা অন্য জিনের উপর নির্ভর করছে না। কাজেই এক্ষেত্রে যে গ্যামেটগুলো তৈরি হবে সেখানে 8 রকমের গ্যামেট তৈরি হবে সেগ্রিগেশনের ফলে, যার মধ্যে একটা গ্যামেট যেখানে 3টেই ডমিন্যান্ট অ্যালিল আছে, এই গ্যামেটগুলোতে 2টো করে ডমিন্যান্ট অ্যালিল আছে, এগুলোতে একটা করে ডমিন্যান্ট অ্যালিল আছে, এবং এই গ্যামেটটাতে একটাও ডমিন্যান্ট অ্যালিল নেই। এবার এই গ্যামেটগুলোকে যদি আমরা চেকার বোর্ডে দেখি, চেকার বোর্ডের সাহায্যে দেখি সেগ্রিগেশনটা F2 জেনারেশনের, এদিকে মেল গ্যামেটগুলো নেওয়া হয়েছে, এদিকে ফিমেল গ্যামেটগুলো নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে দেখো আমি যে সেমি ডমিন্যান্ট অ্যালিলগুলোকে লাল দিয়ে দেখিয়েছি আর রিসেসিভ অ্যালিলগুলোকে কালো দিয়ে দেখিয়েছি, এবং সেক্ষেত্রে যে জিনোটাইপ পাওয়া যাবে সেটা হচ্ছে এগুলো। এই জিনোটাইপের ক্ষেত্রে দেখো সেমি ডমিন্যান্ট অ্যালিলের সংখ্যা 6টা, এগুলোর ক্ষেত্রে সেমি ডমিন্যান্ট অ্যালিলের সংখ্যা 5টা, এই জিনোটাইপগুলোর ক্ষেত্রে 4টে করে সেমি ডমিন্যান্ট অ্যালিল রয়েছে, এগুলোতে 3টে করে, এগুলোতে 2টো করে সেমি ডমিন্যান্ট অ্যালিল আছে, এই জিনোটাইপগুলোতে একটা করে সেমি ডমিন্যান্ট অ্যালিল রয়েছে, আর এটাতে কোনো সেমি ডমিন্যান্ট অ্যালিল নেই, একটাও সেমি ডমিন্যান্ট অ্যালিল নেই, সবকটাই রিসেসিভ অ্যালিল। কিন্তু আমরা দেখেছি দেখো যে ফিনোটাইপের ক্ষেত্রে, পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে ফিনোটাইপ কি হবে সেটা কিন্তু মেইনলি নির্ভর করে জিনোটাইপে সেমি ডমিন্যান্ট অ্যালিলের সংখ্যার উপর। কটা করে সেমি ডমিন্যান্ট অ্যালিল রয়েছে সেটাই কিন্তু ফিনোটাইপ কি হবে সেটাকে নির্দেশ করে। সেই জন্য এক্ষেত্রে এরকম ভাবে জিনোটাইপগুলো আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট চেকার বোর্ডটাকে সিম্পলি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে আমরা শুধুমাত্র সেমি ডমিন্যান্ট অ্যালিলের সংখ্যাগুলো দেখাবো। এক্ষেত্রে যেমন ধর, এবং এর থেকে কিন্তু আমরা ফিনোটাইপগুলো বুঝতে পারবো যে কি হবে। যেমন এক্ষেত্রে দেখো সেমি ডমিন্যান্ট অ্যালিলের সংখ্যা 6, এবং সেক্ষেত্রে 6x অ্যামাউন্ট অফ, যদি প্রত্যেকটা সেমি ডমিন্যান্ট অ্যালিল x অ্যামাউন্ট অফ পিগমেন্ট তৈরি করে তাহলে এক্ষেত্রে 6x অ্যামাউন্ট অফ পিগমেন্ট তৈরি হচ্ছে, তাহলে এক্ষেত্রে এর ফিনোটাইপ হবে এরকম গাঢ় লাল। এগুলোর ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে যেহেতু একটাও সেমি ডমিন্যান্ট অ্যালিল নেই সেই জন্য এখানে কোনো লাল রঙের পিগমেন্ট তৈরি হবে না, সেই জন্য এটার ফেনোটাইপ হবে সাদা। যেগুলোতে একটা করে সেমি ডমিন্যান্ট অ্যালিল আছে সেখানে x অ্যামাউন্ট অফ পিগমেন্ট হবে, তাহলে সেক্ষেত্রে রংটা এরকম একটা হালকা লাল রং হবে, x অ্যামাউন্ট অফ যেহেতু রেড পিগমেন্ট তৈরি হচ্ছে। যখনই সেমি ডমিন্যান্ট অ্যালিলের সংখ্যা 2টো হবে তখনই সেই 2টো 2x অ্যামাউন্ট অফ পিগমেন্ট তৈরি করবে, তার মানে পিগমেন্টের পরিমাণ বেড়ে গেল, এবং যার জন্য লাল রঙের ইন্টেন্সিটিটাও কিন্তু এক্ষেত্রে বেশি হচ্ছে। একইভাবে 3x অ্যামাউন্ট অফ পিগমেন্ট তৈরি হবে 3টে সেমি ডমিন্যান্ট অ্যালিল থাকলে, 4টে থাকলে 4x অ্যামাউন্ট অফ পিগমেন্ট তৈরি হবে, 5টা থাকলে 5x অ্যামাউন্ট অফ পিগমেন্ট তৈরি হবে, এবং তার জন্য দেখো লাল রঙের মাত্রাটাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এবং 6টার ক্ষেত্রে একদম সব থেকে গাঢ় লাল বর্ণের গমদানা দেখা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ডমিন্যান্ট অ্যালিল কিন্তু ফিনোটাইপ প্রকাশের মাত্রাটাকে একটু করে বাড়িয়ে দিচ্ছে, একটা করে প্রত্যেকটা অ্যালিলেরই তাহলে এই ফিনোটাইপ প্রকাশে, মাত্রা প্রকাশে একটা ভূমিকা আছে, এবং এটাকেই বলা হচ্ছে কিউমুলেটিভ এফেক্ট বা অ্যাডিটিভ এফেক্ট, অর্থাৎ প্রত্যেকটা ডমিন্যান্ট অ্যালিলের জন্য ফিনোটাইপ প্রকাশের মাত্রাটা বেড়ে যাচ্ছে, এটাকে অ্যাডিটিভ এফেক্ট বা কিউমুলেটিভ এফেক্ট বলা হচ্ছে। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সব সেমি ডমিন্যান্ট অ্যালিলগুলো কিন্তু কিউমুলেটিভ এফেক্ট বা অ্যাডিটিভ এফেক্ট দেয়, অর্থাৎ প্রত্যেকটা সেমি ডমিন্যান্ট অ্যালিল বৈশিষ্ট্যের একটা অংশকে প্রকাশ করে, এবং সম্পূর্ণ বৈশিষ্ট্যটা তখনই প্রকাশ পায় যখন সবকটা ডমিন্যান্ট অ্যালিল প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে। যেমন এক্ষেত্রে এখানে দেখো ম্যাক্সিমাম যেহেতু 3টে জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য এটা, সেই জন্য ম্যাক্সিমাম 6টা
ডমিন্যান্ট অ্যালিল থাকতে পারে। তাহলে এই 6টা ডমিন্যান্ট অ্যালিল এক্ষেত্রে রয়েছে এবং এক্ষেত্রেই তাহলে সম্পূর্ণ যে ফিনোটাইপিক ট্রেটটা সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে, অর্থাৎ গাঢ় লাল বর্ণের গমদানার বর্ণ গাঢ় লাল বর্ণ হচ্ছে। এবং এক্ষেত্রে এই যে বিভিন্ন যে ফিনোটাইপগুলো F2 জেনারেশনে দেখা গেছে, আমরা যে সেগ্রিগেশন রেশিওটা দেখলাম, এক্ষেত্রে সেগ্রিগেটিং রেশিও হচ্ছে 1:6:15:20:15:6:1। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এই যে গমদানার রঙের যে বৈশিষ্ট্য সেটা মাত্র 3টে জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এই 3টে জিন দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে যেহেতু, এবং সেক্ষেত্রেই আমরা দেখছি যে 8 রকমের গ্যামেট তৈরি হচ্ছে, 8 রকমের মেল গ্যামেট, 8 রকমের ফিমেল গ্যামেট। সেই জন্য এখানে চেকার বোর্ডে 64টা খোপ করতে হয়েছে। এবার ধরো কোনো বৈশিষ্ট্য যেটা 4টে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেক্ষেত্রে তাহলে গ্যামেটের কত রকমের গ্যামেট তৈরি হবে? সেক্ষেত্রে তাহলে 2⁴ মানে 16 রকমের গ্যামেট তৈরি হবে, 16 রকমের মেল গ্যামেট, 16 রকমের ফিমেল গ্যামেট। তাহলে সেক্ষেত্রে 256টা চেকার বোর্ডে 256টা ঘর করতে হবে, মানে যেটা কোয়াইট ইম্পসিবল। বা সেটাও যদি আমরা করতে পারি, আমরা যে উচ্চতা, এই যে বৈশিষ্ট্যটা দেখেছিলাম যেটা পলিজেনিক ইনহেরিটেন্স দেখায়, অর্থাৎ একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা দেখা গেছে যে মানুষের ক্ষেত্রে উচ্চতা এই বৈশিষ্ট্যটা প্রায় 400রও বেশি জিন নিয়ন্ত্রণ করে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে F2 জেনারেশনের সেগ্রিগেশনটা এভাবে চেকার বোর্ডের সাহায্যে দেখাবো? এটা দেখানো সম্ভব নয়। সেই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন কোনো বৈশিষ্ট্যের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এরকম কন্টিনিউয়াস ভ্যারিয়েশন দেখা যায়, তাদের ক্ষেত্রে যে সমস্ত ফিনোটাইপগুলো দেখা যায় সেই ফিনোটাইপের ফ্রিকোয়েন্সিগুলোকে এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয়। এখানে দেখো করা হয়েছে, এখানে নাম্বার অফ অ্যালিল, মানে যেগুলো পিগমেন্ট প্রডিউসিং অ্যালিল মানে সেমি ডমিন্যান্ট অ্যালিল, এক্ষেত্রে সেগুলো আমরা এক্স অ্যাক্সিস বরাবর তার সংখ্যাটা রেখেছি, 6টা, 5টা, 4টে, 3টে এরকম ভাবে, বা আমরা উল্টো ভাবেও করতে পারি, 0 থেকেও শুরু করে 5 অবধি নিয়ে যেতে পারি। আর এই প্রত্যেকটা ফিনোটাইপ মানে গাঢ় লাল বা হালকা মিডিয়াম রেড এগুলো বা সাদা, এই প্রত্যেকটা ফিনোটাইপের ফ্রিকোয়েন্সি যেটা, সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর রেখেছি এবং এইভাবে আমরা গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন করেছি। এবং দেখা যায় যে এই কোয়ান্টিটেটিভ ভেরিয়েশন দেখায় যেগুলো, মানে পলিজেনিক ইনহেরিটেন্স দেখায় যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোর যখন আমরা এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, তখন সেটা এরকম একটা বেল শেপের কার্ভ দেখায়, মানে যেটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। এটা কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্সের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে এক্ষেত্রে যে ফিনোটাইপগুলো দেখা যায় নেচারে, সেই ফিনোটাইপগুলোর ফ্রিকোয়েন্সি যদি আমরা দেখি, তাহলে সেই ফ্রিকোয়েন্সিটা এরকম বেল শেপেড কার্ভ দেখায়, যার মধ্যে যেটা মাঝামাঝি যে ফিনোটাইপটা, সেই ফিনোটাইপটা ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হয়, এবং যেটা এক্সট্রিমে থাকে যে দুটো ফিনোটাইপ, সেই ফিনোটাইপ দুটোর ফ্রিকোয়েন্সি সব থেকে কম হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে এখানে দেখো আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যেগুলো মানুষের ক্ষেত্রে দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলোও কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্স দেখায়, অর্থাৎ একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মধ্যে স্কিন কালার এবং মানুষের উচ্চতা, এই দুটো যে পলিজেনিক ইনহেরিটেন্স দেখায় সেটা তো আমরা আগেই পড়েছি। এছাড়া যে হিউম্যান ইন্টেলিজেন্স, সেটাও কিন্তু একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং দেখো এটাও কিন্তু একটা কোয়ান্টিটেটিভ ট্রেট, কারণ এটাকে আমরা মেজার করতে পারি, আমরা আইকিউ মেজার করতে পারি। তাহলে এই যে এছাড়াও আরো অসংখ্য উদাহরণ আছে। মানুষের ক্ষেত্রে বেশিরভাগ বৈশিষ্ট্যই একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, আমরা আগেই বলেছি। এর মধ্যে এই যে স্কিন কালারের যে উদাহরণটা, সেটা অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অনেক সময় দেয়। সেই জন্য স্কিন কালারের ইনহেরিটেন্সটা কিভাবে হয় সেটাও তোমাদের একটু বলে দিচ্ছি। স্কিন কালারটা একেবারেই আমরা যে গমের দানার রং, যেটা নিলসন এলের যে এক্সপেরিমেন্টে যেটা দেখেছিলাম, স্কিন কালারের ক্ষেত্রে একই রকম ইনহেরিটেন্স প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কারণ স্কিন কালারটাও 3টে জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয় এবং প্রত্যেকটা জিনের 2টো করে অ্যালিল আছে। এক্ষেত্রে যেটা সেমি ডমিন্যান্ট অ্যালিল, সেটা মেলানিন রঞ্জকটা তৈরি করে এবং যেটা আমাদের চামড়ার রং দেয়, আর অন্য অ্যালিলটা কোনো মেলানিন রঞ্জক তৈরি করে না। সেই জন্য যে 3টে অ্যালিল মেলানিন রঞ্জক তৈরি করে, সেইগুলোর সংখ্যার উপর নির্ভর করে আমাদের চামড়ার রং নির্ভর করে।
দেখো যখন তিনটে জিনের সেটা মানে অ্যালিলগুলো সেমি ডমিনেন্ট অ্যালিলগুলো হোমোজাইগাস অবস্থায় থাকছে, সেক্ষেত্রে সব থেকে মেলানিন পিগমেন্ট, এখানে পিগমেন্ট রেড পিগমেন্টের জায়গায় মেলানিন পিগমেন্ট তৈরি হবে, এবং এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এরা মেলানিন পিগমেন্ট তৈরির জন্য দায়ী অ্যালিল, এবং এরা যখন হোমোজাইগাস অবস্থায় থাকে তখন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মেলানিন পিগমেন্ট তৈরি হয়, এবং সেক্ষেত্রে আমাদের স্কিনের কালার এরকম হয়, যেটাকে আমরা ব্ল্যাক বলে থাকি, মানে নিগ্রোদের ক্ষেত্রে জেনারেলি যেরকম স্কিন কালার হয় যেটাকে ব্ল্যাক কালার বলে থাকি, ব্ল্যাক কালারের স্কিন বা ডার্ক ব্রাউন, এখানে আমরা ডার্ক ব্রাউন বলছি না, ব্ল্যাকই বলছি, সেক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আর যাদের ক্ষেত্রে মেলানিন প্রডিউসিং অ্যালিল নেই, অর্থাৎ স্মল এ স্মল বি স্মল সি যখন হোমোজাইগাস অবস্থায় রয়েছে তখন কোনো মেলানিন তৈরি হবে না, সেক্ষেত্রে স্কিন কালারটাকে হোয়াইট বা অ্যালবিনো বলে থাকি, অর্থাৎ স্কিন কালারটা এইরকম হবে। তো এরকম ব্ল্যাক স্কিন এবং হোয়াইট স্কিন আছে, এরকম দুজন মানুষের মধ্যে ক্রস করলে F1 জেনারেশনে যে চামড়ার রংটা পাওয়া যায়, স্কিন টোন পাওয়া যায়, সেটা হচ্ছে লাইট ব্রাউন, অর্থাৎ একটা মাঝামাঝি কালো এবং সাদার একটা মাঝামাঝি স্কিন টোন পাওয়া যায়, যেমন ধরো এইরকম স্কিন টোন পাওয়া যাচ্ছে, এটাকে আমরা এখানে লাইট ব্রাউন বলেছি, এটাকে অনেক সময় অলিভ বলা হয়, অনেক সময় স্কিন টোনটাকে হুইটিশ বলা হয়, এখানে লাইট ব্রাউন বলেছি। তাহলে মোট কথা একটা ইন্টারমিডিয়েট স্কিন কালার পাওয়া যায়, এবং এটার ক্ষেত্রেও গ্যামেট 8টাই গ্যামেট তৈরি হয়, এবং যদি আমরা চেকার বোর্ডে দেখাই তাহলে তার রেজাল্টটাও ঠিক এরকম হবে, রেশিওটা 1:6:15:20:15:6:1 হবে, এবং এটাকে যদি আমরা F2 জেনারেশনকে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে এই সেম রকম বেল শেপের একটা আমরা কার্ভের মতন পাবো, এবং এখানে আমি ফিনোটাইপ গুলোকে দেখিয়েছি ব্ল্যাক, ডার্ক ব্রাউন, মডারেট ব্রাউন, লাইট ব্রাউন, ফেয়ার, ভেরি ফেয়ার, হোয়াইট, এখানে বিভিন্ন জায়গায় এই স্কিন টোন গুলোর বিভিন্ন রকম নাম তোমরা পাবে। মোট কথা হচ্ছে যে এখানে পিগমেন্ট মেলানিন প্রডিউসিং অ্যালিল গুলোর সংখ্যার উপর নির্ভর করে আমাদের স্কিনের রঙের গাঢ়ত্বটা কমছে বা বাড়ছে, যত 6টা থাকলে সব থেকে বেশি হচ্ছে ডার্ক, এবং তার থেকে আস্তে আস্তে যখন কমছে আমাদের স্কিন টোন আস্তে আস্তে লাইট হচ্ছে, এবং যখন একটাও অ্যালিল থাকছে না মেলানিন প্রডিউসিং তখন স্কিন কালার হোয়াইট হচ্ছে। এখানে দেখো আমরা কতগুলো বাচ্চার ছবি রেখেছি যেখানে ডিফারেন্ট স্কিন টোন আমরা দেখতে পাচ্ছি। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স সম্পর্কে তোমরা পড়লে সাধারণভাবে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়, পলিজেনিক ইনহেরিটেন্স যে বৈশিষ্ট্যগুলো দেখায় তার ক্ষেত্রে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়, এবং সেগুলো কোয়ান্টিটেটিভ ট্রেট হয়, সেই জন্য সেটাকে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সও বলা হয়, তার উপর এনভায়রনমেন্টের এফেক্ট থাকে সেই জন্য এটাকে মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স বলা হয়, এবং এগুলোর ক্ষেত্রে সাধারণভাবে অ্যালিল যেগুলো থাকে সেইগুলো মানে ক্যারেক্টারটার জন্য রেসপন্সিবল যে অ্যালিলগুলো থাকে সেগুলো সাধারণভাবে সেমি ডমিন্যান্ট হয়ে থাকে, অর্থাৎ কমপ্লিট ডমিনেন্স দেখায় না, ইনকমপ্লিট ডমিনেন্স দেখায়, এবং F2 জেনারেশনের যে ফ্রিকোয়েন্সি, বিভিন্ন ফিনোটাইপের ফ্রিকোয়েন্সি, সেগুলোকে যদি আমরা প্লট করি তাহলে সেখান থেকে আমরা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ পেয়ে থাকি। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স সম্পর্কে এইগুলো আমরা জানলাম। পরীক্ষাতে অনেক সময় পলিজেনিক ইনহেরিটেন্সের সঙ্গে প্লিওট্রপি এবং মাল্টিপল অ্যালিলের পার্থক্য বা তুলনা করতে দেয়। পলিজেনিক ইনহেরিটেন্সটা আমরা পড়লাম যে যেখানে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আর প্লিওট্রপির ক্ষেত্রে একটা জিন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে থাকে, আর মাল্টিপল অ্যালিল এক্ষেত্রেও একটা জিন একটা ফিনোটাইপিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সেই জিনটার 2-এর বেশি সংখ্যক অ্যালিল থাকে, এবং এক্ষেত্রেও কিন্তু আমরা 2-এর বেশি ফিনোটাইপ দেখতে পাই। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম 2টো বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকে, মানে সাদা ফুল এবং বেগুনি ফুল, কিন্তু মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে আমরা 2-এর বেশি ফিনোটাইপ দেখতে পাই, যেমন ধরো আমাদের ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে যেহেতু 3টে অ্যালিল রয়েছে সেই জন্য সেখানে আমরা 4টে ফিনোটাইপ দেখতে পাচ্ছিলাম, A, B, AB এবং O, এই 4 রকমের ব্লাড গ্রুপ দেখতে পাচ্ছি। তাহলে মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে একটা জিন একটাই ফিনোটাইপ বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সেই জিনের 2-এর বেশি সংখ্যক অ্যালিল থাকে, এবং সেই 2-এর বেশি সংখ্যক অ্যালিল থাকার জন্য 2-এর বেশি সংখ্যক আমরা ফিনোটাইপ দেখতে পাই।